আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে, যার নাম লেম্বায়ুং। মুভির শুরুতেই আমাদের ইন্দোনেশিয়ার একটি ছোট্ট শহরের একটি প্রাইভেট ক্লিনিককে দেখানো হয়, যেখানে একটি নার্স একটি মহিলাকে লেবার পেইনের জন্য ডেলিভারি রুমে নিয়ে যাচ্ছিল। তখন দেখা যায় সেখানে একটা মহিলার চিৎকারের আওয়াজ শোনা যায়, এবং সে যখন অপারেশন থিয়েটারে ঢোকে তখনই সেখানে একটা মহিলার লাশ সিলিংয়ের সাথে ঝুলছিল। এটা দেখে সবাই হকচকিত হয়ে যায়। এইরকম একটা দৃশ্য দেখার পরে এই হসপিটালটা আর তখন চালানো পসিবল হয় না, তাই ক্লিনিকটা বন্ধ করে দেওয়া হয়। যদিও সেটা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এর 5 বছর পরে সেই ক্লিনিকটাকে আবার রেনোভেট করা হয় এবং নতুন করে সেটা শুরু করার প্ল্যান করা হয়। সেখানে যখন রেনোভেশনের কাজ চলছিল, 2জন ইন্টার্নও সেখানে আসে, যাদের একজন ছিল আমাদের মেইন ক্যারেক্টার পিকা আর আরেকজন তার বান্ধবী আরম। তারা 2জনে হচ্ছে মেডিকেল ইন্টার্ন এবং এখানে তারা তাদের ইন্টার্নশিপ শেষ করতে এসেছে। তারা যখন রেনোভেশনের কাজ দেখে এবং ভিতরে ঢোকে, তাদের কাছে হসপিটালটা অথবা ক্লিনিকটা কোনো একটা সুবিধার ঠিক ছিল না। তারা চাইছিল এখান থেকে চলে যেতে, কিন্তু আসলে তারা যদি এখান থেকে চলে যায় তাহলে তাদের মেডিকেলের সার্টিফিকেট দেওয়া হবে না, তাই এখান থেকে ইন্টার্নশিপ শেষ করে তাদের 2জনকে যেতে হবে। তাই তারা কোনো রকম উপায় না পেয়ে এখানে থাকার ব্যবস্থা করে এবং সিদ্ধান্ত নেয়। রেনোভেশনের কাজ শেষ হওয়ার পরে একদিন তাদের ডিউটি পড়ে, আর সেইটা ছিল নাইট ডিউটি। প্রথম দিনই তাদের নাইট ডিউটি পড়ে। 2জনই কথা বলছিল, তখনই লেবার রুমে একটা মহিলা প্রবেশ করে। মহিলাকে আরাম আর বিকা 2জনই দেখছিল এবং তাকে জিজ্ঞেস করছিল যে আপনি কি এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন নাকি। কিন্তু সেই মহিলা কোনো রকম উত্তর দিচ্ছিল না, সে শুধু চেয়ারে বসে আরামের দিকে তাকিয়েছিল। তখন বিকা বলে যে আমি রিসেপশনে দেখে আসছি, আর আরাম তখন মহিলাকে দেখার জন্য তার সামনের দিকে এগিয়ে যায়। যখনই এগোচ্ছে, মহিলা তার দিকে তাকিয়ে কিছুই বলছে না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর একটু হাসছে। কিন্তু তার হাসিটা কোনো সাধারণ হাসি ছিল না, এটা একটু ভয়ঙ্কর টাইপের হাসি ছিল। এমনকি একটা পর্যায়ে তার মুখ দিয়ে লালা পড়তে থাকে এবং আরাম কোনো উপায় না পেয়ে সেটা মুছতে যায় এবং সেটা মুছেও দেয়। এমন সময় সেখানকার ইলেকট্রিসিটি চলে যায়। আরাম ভয় পেয়ে যায়। তখন তার মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করতেই সে যা দেখতে পায়, তাতে সে এতটাই ভয় পেয়ে যায় যেটা আপনি আমি দেখলেও হয়তো ভয় পেতাম। সে দেখতে পায় ওই মহিলাটা আসলে একটা ভূত এবং সে খুব বিশ্রীভাবে তার দিকে তাকিয়ে হাসছে। আরাম তখন সেই রুম থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে সব দরজা জানালা আপনা আপনি বন্ধ হয়ে গিয়েছিল। আরাম খুব চেষ্টা করে সেখানকার লাইট অন করার ট্রাই করে, শেষমেশ লাইট অনও হয়ে যায়। কিন্তু সেটা অন হওয়ার পরে সে দেখতে পায় ওই ভূতনিটা তার ঘাড়ের উপরে চড়ে বসে আছে আর তার মুখে আঁচড় দিচ্ছে। এই দেখে সে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে ওইখানে যে ইনচার্জ ডক্টর ছিল টোটা, সে দৌড়ে আরামকে বাঁচানোর জন্য আসে, অর্থাৎ সে তার চিৎকার শুনে তার কাছে আসে, কিন্তু সেখানে কিছুই ছিল না, শুধু আরামের চেঁচা ছিল। তারপরে আমাদের ক্লিনিকের একটা স্টাফ মেম্বারকে দেখানো হয়, যার কাছে একটা এমার্জেন্সি কল আসে একটা লোককে নিয়ে আসার জন্য যে গুরুতরভাবে আহত হয়েছে। তখন সেই লোক গাড়ি ড্রাইভ করে যাচ্ছিল। যখন হাইওয়েতে অনেক বড় একটা জ্যাম লাগে, সে অন্য লেনে গাড়ি ঢোকানোর চিন্তা করে। লেনে যখন সে যাবে, এমন সময় দেখা যায় যে সেখানে রাস্তার মাঝে কিছু একটা দাঁড়িয়ে আছে। সেই ড্রাইভার নিজেকে সামলাতে না পেরে কোনো রকম ভাবে গাড়িটা এক সাইডে নিয়ে আসে, কিন্তু সেটা আনতে গিয়ে সামনের যে একটা ট্রাক ছিল তার মধ্যে অনেকগুলো রড ছিল। তার গাড়ির গতি সামলাতে না পেরে একদম সেটাতে গিয়ে আঘাত করে, আর রডগুলো তার শরীরের ভিতরে ঢুকে যায়। সে স্পটেই মারা যায়। তারপরে আমাদের দেখানো হয় যে সেই ডেড বডিকে হসপিটালে নিয়ে আসা হয়, আর সেটা দেখে আরাম খুব ভেঙে পড়েছিল এবং সে খুব ভয় পাচ্ছিল। সে যখন এরকমভাবে ফ্লোরে বসে কান্না করছিল, তখন তার বান্ধবী বিকা তার কাছে আসে, তাকে জিজ্ঞেস করে যে তুমি কেন এভাবে কাঁদছো। তখন আরাম তাকে বলে যে প্রথম দিন এই লোকটা আমার সাথে বেয়াদবি করেছিল, কিন্তু আমি তখন ভয়ে কিছু বলতে পারিনি, শুধু মনে মনে তাকে অভিশাপ দিয়েছিলাম, হয়তো তার জন্য এরকম কিছু একটা হয়েছে। বিকা বুঝতে পারে যে এখানে কোনো কিছু একটা খারাপ হচ্ছে, কিন্তু সে পুরোপুরি আঁচ করতে পারে না। তারপরে আমাদের হসপিটালের আরেকজন স্টাফকে দেখানো হয়, যে হসপিটালের রং করছিল, কিন্তু তখনই হঠাৎ পুরো হসপিটালের ইলেকট্রিসিটি চলে যায়। সেটা চলে যাওয়ার পরে সেই লোকটা দেখার জন্য সামনের দিকে এগোতে থাকে, কিন্তু একটা পর্যায়ে সে যখন সামনের দিকে এগোচ্ছিল
তার পায়ের কাছ দিয়ে কিছু একটা উঁকি মারে। আর তখনই যখন সে নিচের দিকে তাকায়, সে দেখে একটা বীভৎস চেহারা। সে এটা দেখে ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে। পালাতে পালাতে জঙ্গলের দিকে চলে যায়। সেখানে দেখতে পারে যে একটা নদী রয়েছে এবং সেটা পার করার জন্য চিকন একটা কাঠের ডাল সেখানে পড়ে রয়েছে। সে কোনো মতে খুব কষ্টে সেটা পার হওয়ার চেষ্টা করতে থাকে। যখন সে মাঝ পথে ছিল তখন সে একদম পড়েই যাচ্ছিল, কিন্তু নিজের ব্যালেন্স করে আবার উপর দিকে ওঠার চেষ্টা করে। কিন্তু পানি থেকে কিছু একটা বের হয়, যেটা ছিল ওই যে ডক্টর মহিলাটার অতৃপ্ত আত্মা। সেটা এই স্টাফকে নিচের দিকে টেনে একদম নিয়ে যায়। আসলে এই স্টাফটা ওই লোক ছিল যে সেই 5 বছর আগে ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। এখন ওই ডাক্তারের আত্মাটা মূলত বদলা নিতে এসেছিল। তখন আরুম যখন আরেকটা এরকম ঘটনা দেখতে পারে, সে বিকাকে বলে যে এই জায়গাটা অভিশপ্ত, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু বিকা বলে যে এখন আমাদের তো কিছু করারও নেই, আমাদের এখানে থাকতে হবে ইন্টার্নশিপ শেষ হওয়া পর্যন্ত, আর তো কিছুদিন আমরা এখানে থেকেই যাই। তারপরে যখন রাতের বেলা আরুম আর বিকা ঘুমাচ্ছিল, তখন আরুম একটা অদ্ভুত স্বপ্ন দেখে, যেখানে সে দেখতে পারে একটা অবয়ব তার দিকে বাড়ছে। তার দিকে না, মূলত তার বান্ধবীর দিকে বাড়ছে। তার বান্ধবী বিকা বিছানায় শুয়েছিল এবং সেই অবয়বটা তার ঠান্ডা হাত দিয়ে আস্তে আস্তে তার উপরে উঠে পড়ে এবং তার জিভ দিয়ে তাকে স্পর্শ করতে থাকে। এই সব কিছু দেখে আরম ভয় পেয়ে যায় আর চিৎকার করে ওঠে। সে দেখতে পারে যে নেহাতি সে স্বপ্ন দেখছিল, এই সব কিছু স্বপ্নের মধ্যেই হচ্ছিল, কিন্তু তারপরেও সে তার মনকে মানাতে পারে না আর বিকাকে উঠিয়ে এই সব ঘটনা খুলে বলে। এর পরের রাতের কাহিনী আবার দেখানো হয়, যেখানে আরমের এক্স বয়ফ্রেন্ড নেশাগ্রস্ত হয়ে তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু আরম সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়। যখন সেই লোক বাইক দিয়ে বাসায় যাচ্ছিল, রাস্তার মধ্যে সেই অতৃপ্ত আত্মাকেই দেখতে পারে। তখন সেই মহিলাকে দেখতে পারে এত রাতে একা। সে তাকে জিজ্ঞেস করে যে চলো তোমাকে বাড়ি নামিয়ে দেয়। মহিলা কিছু বলে না, জাস্ট চুপ করে একটু হাসি দেয়। তখন তার বাইকে উঠে বসে। একটা পর্যায়ে দেখা যায় যে মহিলা তাকে আস্তে আস্তে শক্ত করে ধরতে শুরু করেছে। একটা পর্যায়ে এত পরিমাণে শক্ত করে ধরে যে তার কাছে বিষয়টা অস্বস্তিকর লাগতে শুরু করে। কিন্তু তখনই তার ব্যালেন্সটা বিগড়ে যায় আর সে পাহাড় থেকে নিচে পড়ে যায়। অনেক বেশি ব্যথা পাওয়ার কারণে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। আর সেই হসপিটালে বিকা আর আরমে এসেছিল, কারণ তাদের সাথেই তার একটা কানেকশন ছিল। সেখানে আসার পরে সে তার যে মা রয়েছে, অর্থাৎ ওই ছেলের মা, সে এসে আরমকে সান্ত্বনা না দিয়ে বিকার কাঁধে মাথা রাখে আর তাকে সান্ত্বনা দিতে শুরু করে। তখন বিকা বুঝতে পারে যে তার এক্স বয়ফ্রেন্ড আর তার ফ্রেন্ডের মাঝে কিছু একটা রয়েছে। তখন সে রাগ করে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন দেখা যায় আরম রাগে ক্ষোভে তার রুমে চলে আসে আর এসে কাপড় চোপড় গুছাতে থাকে। বিকাও তার সাথে এসেছিল। আরম বিকাকে বলে যে আমি আমার চাকরি এখন ছেড়ে দিয়েছি আর আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, এখান থেকে চলে যাব। তখন বিকা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু আরম কিছু শোনে না। সে বাহিরে বের হয়ে যায়। তখন বাইরে বৃষ্টি পড়ছিল। বিকা তাকে অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু আরম শুনে না। তখনই দেখা যায় যে আরমের ভিতরে সে অতৃপ্ত আত্মা চলে আসে আর তাকে কিছু একটা বলতে থাকে। বিকা ভয় পেয়ে যায়, কিন্তু তখনই আরম সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। আসলে এখানে কিছু একটা রহস্য ছিল যেটা কেউই ভালো মতো জানতে পারছিল না। তখন বিকা সিদ্ধান্ত নেয় যে সে এটা উন্মোচন করবে। তাদের আরেকটা স্টাফ ছিল যার নাম ছিল রিঙ্গো, ছিল অন্য একটা এমপ্লয়ি। সে যখন অফিসে ছিল না, তখন বিকা চুপ করে তার চেম্বারে ঢুকে পড়ে আর সেখানে যাওয়ার পর একটা ব্যাগ পায়। সেই ব্যাগের মধ্যে কিছু মেয়েদের নাম লেখা ছিল এবং সেখানে চুলের গুচ্ছা ছিল। সে যখন সেগুলো উল্টিয়ে দেখছিল, শেষ পৃষ্ঠায় আরমের নাম লেখা ছিল এবং তার চুলের গুচ্ছা ছিল। সে বুঝতে পারছিল যে এখানে কোনো কিছু একটা গন্ডগোল রয়েছে। সে ভাবে যে ডক্টর টোটাকে বললে হয়তো এখানে কোনো উপকার হতে পারে। তখন সে ডাক্তারের কাছে যায় আর বলে যে 5 বছর আগে কিভাবে এখানে একটা মহিলার আত্মহত্যাকে নিয়ে এত পরিমাণের রহস্য রয়েছে। তখন ডাক্তার এই সব কিছু শোনার পরে বলে যে আগে আমাদের আরমকে এখান থেকে সরিয়ে নিতে হবে, কারণ তার জীবন এখন হুমকির মুখে রয়েছে। পরে দেখা যায় তারা আরমকে নিয়ে অন্য একটা জায়গায় রেখেছে আর বিকা রাতের বেলা নামাজ পড়ছিল। তখনই নামাজের মাঝে দেখতে পারে যে বিছানায় আরম আর শুয়ে নেই। সে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু আরমকে পায় না। তারপরে আবার ক্লিনিকে ফিরে যায়। ঘাবড়িয়ে তোতা ডাক্তারকে ফোন করে দেয়, কিন্তু ডাক্তারও আসতে দেরি করছিল।
তখন সে একটা হালকা হালকা আওয়াজ শুনতে পারে, যেটা একটা রুম থেকে আসছিল। যখন সে দেখতে যায় তখন দেখতে পায় আসলে এটা সেই রুমে যেখানে ওই মহিলাটা আত্মহত্যা করেছিল। কিন্তু সেখানে আরুম বসে বসে একা একা নিজের সাথে যেন কি বলছিল, এবং বিকা সবকিছু দেখে ভয় পাচ্ছিল। কিন্তু সামনে এগোতেই দেখা যায় যে বাথটাবের মধ্যে বিকা কেমন অদ্ভুতভাবে শুয়ে আছে, আর তার চোখগুলো একদম নীল হয়ে আসে। সে বিকাকেও তার দিকে আকৃষ্ট করে, এবং বিকা যখন তাকে ওঠানোর জন্য যায় সে উল্টা বিকাকে নিচের দিকে টানতে থাকে। যখন বিকাকে সে পানিতে মধ্যে টানছিল তখনই একটা অদ্ভুত ঘটনা হয়, যেখানে বিকা পানির ভেতরে যাওয়ার পরেই দেখতে পারে যে তার আশেপাশের সব সিন পরিবর্তন হয়ে গিয়েছে এবং সে 5 বছর আগে চলে গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে কিভাবে ডক্টর ট্যান্ট্রিকে মারা হয়েছিল। ডক্টর ট্যান্ট্রির মৃত্যুটা কোনো আত্মহত্যা ছিল না, তাকে ওয়েল প্ল্যান ভাবে মারা হয়েছিল, যেটা এক্সিকিউট করেছিল ডক্টর টোটা। কিন্তু আসলে এখানে তো আসল কালপ্রিট ছিল ডক্টর টোটা, আর বিকা এটা জানতে পেরে গিয়েছিল। আর তখনই দেখা যায় যে আরুম সেই নেশার মধ্যেই বলতে থাকে যে আমার সাথেও এমনটা হয়েছে, যেটা ডক্টর ট্যান্ট্রির সাথে হয়েছিল। বিকা আরুমকে নিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ডক্টর টোটা তাদেরকে আটকে দেয়, আর সেখানে সে মিসবিহেভ করতে শুরু করে। সে তাদেরকে এমনি এমনি এখান থেকে যেতে দিবে না। তখন দেখা যায় যে বিকা তার প্রতিবাদ করতে চাইলে বিকাকে শিশু বাজেভাবে স্পর্শ করতে থাকে। সে তাকে আরো টর্চার করত, কিন্তু তখনই সেখানে রিঙ্গো চলে আসে, আর সে ডক্টর টোটাকে পেছন থেকে কলার মধ্যে একটা রশিটায় পেঁচিয়ে ধরে রাখে। একটা পর্যায়ে দেখা যায় যে ডক্টর টোটা মাটিতে লুটিয়ে পড়ে আর রিঙ্গো তাকে ছেড়ে দেয়। রিঙ্গো তখন বিকাকে বলে যে আসলে ডক্টর ট্যান্ট্রি আমার ফিয়ান্সে ছিল, আর সে বিয়ের আগেই প্রেগনেন্ট ছিল। এইটা কিভাবে হয়েছিল আমি কিছুই জানতে পারছিলাম না, কিন্তু আমি বুঝতে পারছিলাম যখন তার আত্মহত্যার খবর আসে যে এটা কোনো আত্মহত্যা ছিল না, এটা মার্ডার ছিল। আর এই সব কিছু যে ডক্টর টোটা করেছে সেটাও আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু পুরো হসপিটাল ডক্টর টোটাকে বাঁচানোর জন্য পুরো ঘটনাটা ধামাচাপা দিয়ে দেয় এবং এই হসপিটালকে আবার নতুন করে রেনোভেট করে, যেন ওই আগের ঘটনাটা ধামাচাপা পড়ে যায় আর কেউ এই সম্পর্কে না জানতে পারে। তখন রিঙ্গো বলে যে আমি আমার ফিয়ন্সকে বাঁচাতে পারিনি, কিন্তু তার অতৃপ্ত আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে। তখন বিকা একটা সাজেশন দেয় যে আমাদের ওই রুমটাই ভেঙে ফেলা উচিত যেখানে এই কাজটা হয়েছিল। আর তখনই ডক্টর টোটা মাটি থেকে উঠে দাঁড়িয়ে রিঙ্গোকে পেটের মধ্যে ছুরি নিয়ে কয়েকটা আঘাত করে আর তাকে সেখানে ফেলে দেয়। অন্যদিকে বিকার আরুমের পিছা সে করতে থাকে, কিন্তু তখন আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে ডক্টর টোটা একটা খারাপ লোকই নন, সে মানসিকভাবে বিপর্যস্ত। আসলে তার মাথার মধ্যে সমস্যা রয়েছে, কারণ তার ছোটবেলা কেটেছিল খুবই বাজে ভাবে। বাবা একটা রাক্ষসের মতো ছিল যে তার মাকে প্রতিদিন টর্চার করত, তার চুল ধরে তাকে টানতো, এবং সেটা সেই বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো, কিছু বলতে পারতো না, তার প্রতিবাদ করতে পারতো না, কারণে তার মন মানসিকতা এখন এইরকম হয়ে গিয়েছে। তখন দেখা যায় ডক্টর টোটা আরুম আর বিকাকে একটা জায়গায় নিয়ে এসেছে, আর যখনই তাদেরকে ওইখানে নিয়ে আসা হয় সেখানে ডক্টর ট্যান্ট্রির আত্মাও চলে আসে। সে এসে ডক্টর টোটার উপরে আক্রমণ করে বসে এবং বিকা আর আরুম দূরে দূরে দাঁড়িয়ে এই সব কিছুই দেখছিল। তার ট্যান্ট্রির আত্মা ডক্টর টোটার উপরে বসে তার বুকের মধ্যে অনেকগুলো আঘাত করে, আর ওই আরুম আর বিকার দিকে তাকিয়ে মুচকি হাসে, আর সেখান থেকে আস্তে আস্তে গায়েব হয়ে যায়। অন্যদিকে রিঙ্গো ওই রুমটার মধ্যে যে বাথটাবগুলো ছিল সেগুলো ভেঙে ফেলে তার ফিয়ন্সেকে শান্তি দেওয়ার জন্য, এবং দেখা যায় যে অ্যাট লাস্ট ডক্টর ট্যান্ট্রি টোটাকে সেখান থেকে মেরে গায়েব হয়ে যায়। তাহলে শেষমেশ দেখা যায় যে বিকার আরুম বেঁচে যায়, আর পুরো হসপিটালের যত ভৌতিক ঘটনা ছিল সেইটা মূলত কাদের কুকর্মের ফলে ছিল সেই সব কিছু বেরিয়ে আসে। এইখানে মূলত ভৌতিক ঘটনাকে প্রাধান্য দেওয়া হয়নি, এইখানে মানুষের কুকর্মগুলোকেই ফুটিয়ে তোলা হয়েছে এবং তাদের শেষ প্রাপ্তির কথাও ফুটিয়ে তোলা হয়েছে। তো মুভিটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।